কি গো, আর কতক্ষণ লাগবে বলো তো? কখন থেকে পেটে খিদে নিয়ে বসে আছি। আর আমার তো অফিসে যেতে দেরিও হয়ে যাচ্ছে। প্রতিদিন ভালো লাগে না, এই খাবারের জন্য কতই না ডাকঝাক করেই আমাকে খেতে বসতে হয়। হ্যাঁ হ্যাঁ, এই তো এসে গিয়েছি। আসলে ছেলে মেয়েদের স্কুলে টিফিন বানাতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই তোমার খাবারটা আনতে একটু দেরি হলো। সে তো জানি, প্রতিদিন সেই একই বাহানা। ছেলে মেয়েদের স্কুলের টিফিন, তারপরে আমারটা। সব কাজ একসঙ্গে ঠিকঠাক মতো করতে পারো না। আসলে ভুলটা আমারই ছিল, তোমার মতো একটা মেয়েকে বিয়ে করার। বাড়িতে কোনো কাজই ঠিকঠাক মতো করতে পারো না। সারাদিন বাড়িতে বসে করোটা কি শুনি? কোনো কাজ করো কি, নাকি সারাদিন বসে শুয়েই থাকো? এমন ভাবে অরিত্র মোহিনীকে অনেক কথা শুনিয়ে দেয় এবং খাওয়া দাওয়া শেষ করে সে তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বৌমা, বৌমা, কোথায় তুমি? কতক্ষণ লাগবে শুনি? আমার তো সকাল গড়িয়ে বেলা হতে চললো। আমার তো ওষুধের প্রয়োজন আছে নাকি? ওষুধটা যদি ঠিকঠাক মতো না খাই তাহলে তো আমার শরীর খারাপ আরো বাড়বে। ঠিক কিছুক্ষণ পরেই মোহিনী সেখানে উপস্থিত হয়। এই তো মা, আপনাকে ওষুধটা দিয়ে দিচ্ছি। আসলে ওদিকে এত তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যে ছিলাম যে আপনার ওষুধের খেয়ালটাই আমার মাথায় নেই। তা মাথায় থাকবে কেন? সারাদিন বাড়িতে করোটা কি শুনি? এই রান্না বান্না খাওয়া ছাড়া তো তোমার আর কোনো কাজই দেখি না। বাড়ি একটা অলক্ষী বউ এনে জুটিয়েছি, যার কোনো কাজ কাম নেই, সারাদিন বসে শুয়েই দিন পার করিয়ে দেয়। বাবারে, আমাদের বেলায় আমরা এরকম ছিলাম না বাপু। শ্বশুর শাশুড়ি সবার মন জুগিয়ে আমাদের চলতে হতো। এমন করে কেন বলছেন মা? আমি তো বসে নেই। আমার ছেলে মেয়ে স্কুলে যাবে, তাদের জন্য খাবার রেডি করা। আপনার ছেলে অফিসে যাবে, তাকে খেতে দেওয়া। সব কাজ সামলে নিয়েই তো আপনাকে ওষুধ দিতে হবে, তাই না বলুন? ও, ওই সব কাজ তো আরো আগেও করে নিতে পারতে। আসলে কি বলো তো, তোমাদের কাজের কোনো ইচ্ছা নেই। সব কাজ গড়িমসি করেই তোমরা করে ফেলো। এরকম ভাবে সংসার হয় না বাপু। যাও যাও, আর এখানে দাঁড়িয়ে সং করতে হবে না। যাও, অন্য কাজ থাকে তো করে নাও। বৌমা, বৌমা, কখন থেকে বসে আছি। আমাকে চাটা দেবে তো নাকি? নাকি সেটাও সকাল থেকে পেটেই জুটবে না? এ কি, বাবা ডাকছে? যাই, বাবার কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, এই তো বাবা, আপনার চাটা নিয়ে এসেছি। তা সকালের চা যদি বেলা 10টায় খাবো, তাহলে দুপুরের ভাত কি বেলা 3টেই খাবো নাকি? এমন করে বলছেন কেন বাবা? আমার সব দিক সামলাতে একটু দেরি হয়ে গেছে, তাই আপনার চাটা আনতে পারিনি বাবা। কিছু মনে করবেন না। এই যে, আপনার জন্য গরম গরম চা নিয়ে এসেছি, আপনি খেয়ে নিন। তোমাকে দিয়ে কোনো কাজ হবে না, বুঝেছি। তোমার মতো মেয়েরা সংসার করার জন্য আসে না। সবকিছু এলোমেলো করা ছাড়া তোমাদের কোনো কাজই নেই। কোনো কাজ ঠিকঠাক মতো করতেই পারো না। প্রতিদিন সেই একই কাণ্ড। চা খেতে চাইলে বেলা 10টার সময় আমার কাছে চা আসে। কিছু মনে করবেন না বাবা, এই নিন আপনার চা। এরপর মোহিনী সেখান থেকে চলে যায়। ইস, এটা তুই কি টিফিন এনেছিস? কি বাজে খেতে! এই থেকে তুই আমার টিফিনটা খেয়ে দেখ, কত টেস্টি। আমার মা কত সুন্দর করে রান্না করে। এই কথা শুনে মোহিনীর একমাত্র মেয়ে মায়ার অনেক রাগ হয়। সে মনে মনে অনেক রাগ করতে থাকে। কি হলো, চুপ করে আছিস যে? বল, এত খারাপ টিফিন তোর মা তোকে বানিয়ে দেয়? এত খারাপ টিফিন আমরা কখনো খাই না। আমার টিফিনের কত স্বাদ। এই শোন, তোর মা তোকে যেটা দিয়েছে তুই বরং সেটা খেয়েই থাক। তুই আমার টিফিনে কেন হাত দিচ্ছিস? যা তো, আমার টিফিন তোকে খেতে হবে না। এ কি, তুই টিফিন নিয়ে এসেছিস? দেখ দেখ, আমাদের টিফিন গুলো দেখ। কত সুন্দর সুন্দর টিফিন আমাদের বাবা মারা আমাদেরকে বানিয়ে দেয়। দেখ, আমি বাড়ি থেকে কি এনেছি সেটা নিয়ে তোদের না হাসলেও চলবে। তোরা যা এনেছিস তা দিয়ে খা না বাপু। আমার খাবারে কেন তোরা চোখ রাখছিস বলতো? চোখ রাখবো না আবার? তোর মতো ভিখারি ফকিন্নির ছেলে তো এইরকমই টিফিন আনবে। আমাদের টিফিন গুলোর মতো টিফিন তো কখনো আনতেই পারবি না। ঠিক আছে ঠিক আছে, তোরা যা এনেছিস তা দিয়ে খা না বাপু। আমার টিফিনের দিকে তাকানোর প্রয়োজন কি? এমন ভাবে রাজু এবং মায়া স্কুলে তার বন্ধুদের কাছে অনেক অপমানিত হয়। দাদা,
এরকম ভাবে আমার আর ভালো লাগে না। আচ্ছা দাদা, মা কি পারে না আমাদের জন্য সুন্দর সুন্দর টিফিন বানাতে, আরো টেস্টি টেস্টি টিফিন বানাতে? মা কেন এমনটা করে বলতো? আরে বুঝিস না, মা আমাদেরকে ইচ্ছা করে এমন টিফিন দেয় যেন আমরা সবার কাছে অনেক ছোট হই, অনেক লজ্জিত হই। বুঝিস না, মা সব ইচ্ছে করেই করে। হ্যাঁ রে দাদা, আমারও তাই মনে হয়। মা কেন যে এমন? আমার বন্ধু বান্ধবীদের মায়েরা কত স্মার্ট, কত শিক্ষিত, আর আমার মা কত গেঁয়ো, কোনো কালচার নেই। তা যা বলেছিস, আমার মা বন্ধুদের মায়েদের মতো কখনো হতেই পারবে না। এরকম মা নিয়ে লোক সমাজে যাওয়া যায় নাকি? আমি তো কখনো মাকে নিয়ে রাস্তায় বেরোতে পারি না। শুধু কি তুই? আমি তো বান্ধবীদের সামনে একদমই মাকে নিয়ে যেতে পারি না। দরকার নেই অমন মায়ের। যেই মা সংসারের সব কাজ ঠিক মতো গুছিয়ে উঠতে পারে না, তেমন মায়ের দরকার কি? শোনো মা, আমাদেরকে যদি এবার থেকে ভালো ভালো টিফিন দিতে পারো তাহলে আমাদেরকে টিফিন দিও, আর না হলে আমাদেরকে কিছু দেওয়ার দরকার নেই। আমরা না খেয়েই স্কুলে চলে যেতে পারবো। অমন টিফিন খাওয়া থেকে না খাওয়াই ভালো। হ্যাঁ মা, আমাকে একদম ওইসব বাজে টিফিন দেবে না। বন্ধুদের সামনে লজ্জায় মুখ দেখাতে পারি না, অমন টিফিন আমরা খাবো না। কেন রে, কি এমন হলো তোদের? টিফিনে কি এমন খারাপ ছিল যে তোরা টিফিন নিয়ে যেতে পারবি না? আরো ভালো টিফিন দিতে হবে। কেন মা, তুমি কি কিছুই বুঝতে পারছো না? তুমি কত পচা পচা খাবার দাও আমাদেরকে, যেসব খাবার দেখলে আমাদের বন্ধুরা হাসাহাসি করে। ওরকম খাবার আমাদের চাই না। হ্যাঁ মা, ওরকম খাবার আমাদের একদম দেবে না। যদি দিতে পারো স্যান্ডউইচ, পিৎজা এইসব টিফিনে আমাদেরকে দেবে। ওইসব রুটি আলু ভাজি এখন চলে না, বুঝেছো? দেখ বাবা, সংসারে আয় ব্যয় বুঝেই তো তোদেরকে টিফিন দিতে হবে। ওইসব টিফিন দিলে যে মাস শেষে আমি সংসার চালাতেই পারবো না, তাই তোদেরকে বুঝে শুনে এমন টিফিনই দিই। না না মা, তোমাকে এত বুঝে সংসার করতে হবে না। আর যদি এতই বুঝে সংসার করো, তাহলে আমাদেরকে টিফিন দেওয়ার দরকার কি? আমরা না খেয়ে স্কুলে চলে যাব, আমাদের টিফিনের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ মা, আমাদেরকে কোনো টিফিন দিতে হবে না। তুমি এক কাজ করো, যে টিফিনটা বানাও ওটা তুমিই খেয়ে নিও। আমাদের কোনো টিফিনের প্রয়োজন নেই। বুঝি না বাপু, আমাদেরকে একটু ভালো টিফিন বানিয়ে দিলে কি এমন ক্ষতি হবে? আসলে বুঝিস না দাদা, কাজ করতে হবে। ভালো টিফিন দিতে গেলে আরো বেশি পরিশ্রম করতে হবে। আর আমাদের মা কি সেরকম নাকি যে আমাদের জন্য পরিশ্রম করবে? কখনো না। আমাদের মা আমাদের জন্য কোনো দিনই পরিশ্রম করতে পারবে না। এর থেকে ভালো হয় আমরা টিফিন না নিয়েই চলে যাব। হ্যাঁ রে, তুই ঠিক কথাই বলেছিস। আমাদের অমন টিফিনের প্রয়োজন নেই। আর সারাদিন বাড়িতে বসে যে কি করে বুঝেই পাই না। চল বোন, চল আমরা এখান থেকে চলে যাই। এরপর তার ছেলে মেয়ের কথায় মোহিনীর মনটা অনেকটা খারাপ হয়ে যায়। শুনুন মিস্টার ঘোষ, আপনার ছেলে মেয়েদের রেজাল্ট কিন্তু খুব একটা ভালো দেখছি না। পড়াশোনা আগের থেকে অনেক খারাপ হয়ে যাচ্ছে। ওদের কি বাড়িতে ভালো করে আপনারা গাইড করেন না? আসলে ম্যাডাম, বাড়িতে তো গাইড করি। তাহলে বাড়িতে যখন গাইড করেন, তাহলে ছেলে মেয়েদের এমন অবস্থা কেন? আপনার ছেলে মেয়েদেরকে ভালো করে বাড়িতে দেখভাল করুন, না হলে কিন্তু ভবিষ্যতে ওরা আরো খারাপ রেজাল্ট করবে। আর ওরা খারাপ রেজাল্ট করলে আমাদের স্কুলেরই বদনাম হবে। তাই আমরা এটা কখনো চাই না। ছেলে মেয়েদেরকে এখনই ভালোভাবে দেখভাল করা শুরু করুন। হ্যাঁ ম্যাডাম, আপনি এসব নিয়ে ভাববেন না। এবার থেকে ছেলে মেয়েদেরকে ভালোভাবেই আমরা দেখাশোনা করব, যাতে ওরা এমন খারাপ রেজাল্ট আর কখনো না করে। হ্যাঁ মিস্টার ঘোষ, ছেলে মেয়েদেরকে একটু দেখুন। আমাদের স্কুলে আরো অনেক বাচ্চা আছে, কই তারা তো এমন রেজাল্ট করে না। সব থেকে খারাপ যদি হয়ে থাকে, সেটা শুধুমাত্র আপনার ছেলে এবং মেয়েই খারাপ রেজাল্ট করেছে, তাছাড়া আর কেউ না। এইসব কথা শুনে মোহিনীর স্বামীর মনে মনে অনেকটা রাগ হয় এবং সে বাড়ি ফিরে এসে বলতে থাকে, শোনো, এখন বুঝতে পারছি তোমাকে বিয়ে করা সব থেকে বড় অপরাধ ছিল। আমি যদি তোমাকে বিয়ে না করে আমি যদি এই শহরে কোনো স্মার্ট শিক্ষিত মেয়েকে বিয়ে করতাম, তাহলে আজ আমাকে এতটা অপমানিত হতে হতো না। কেন গো, কি হয়েছে? কিসে অপমানিত হয়েছো তুমি? কিসে অপমানিত হয়েছে সেটা তুমি জানতে চাও? আজকে ছেলে মেয়ের স্কুলে গার্জেন মিটিং ছিল, সেখানে আমাকে কত রকম কথা শোনানো হয়েছে। তুমি কি জানো, আমাদের ছেলে মেয়ে ওই স্কুলে সব থেকে খারাপ রেজাল্ট করেছে, আর বাকি সবাই সবাই অনেক ভালো রেজাল্ট করেছে। এইসব কথা যদি টিচারের মুখ থেকে কোনো বাচ্চার গার্জেনকে শুনতে হয়, তাহলে কেমন লাগে?
ও, ওরা এত খারাপ রেজাল্ট করেছে? কই, আমি তো জানতাম না। আমি তো যতটা সম্ভব চেষ্টা করি ওদেরকে ঠিকঠাকভাবে পড়াশোনার মধ্যে রাখার, কিন্তু ওরা এত খারাপ রেজাল্ট করলো কি করে? কেন বুঝতে পারছো না এত খারাপ রেজাল্ট কেন করলো? সারাদিন বাড়িতে শুয়ে বসেই তো থাকো। বাড়িতে কি কাজ করো? ছেলে মেয়েদের দিকে কি একটু বেশি করে নজর রাখা যায় না? সেটুকু কাজও তো তোমার দ্বারা হবে না, তাই এরকম খারাপ রেজাল্ট ওরা করেছে। ঠিক আছে গো, তুমি এত রাগ করো না। আমি এখন থেকে ওদেরকে বেশি বেশি নজরে রাখবো। ওরা আর এমন খারাপ রেজাল্ট করবে না। ঠিক আছে ঠিক আছে, যাও, আমার চোখের সামনে থেকে দূর হও। তোমাকে দেখলে আমার যেন শরীর মেজাজ সব খারাপ হয়ে যায়, দিনটাই খারাপ যায়। কি করে যে তোমার সাথে সারাটা জীবন কাটাবো বুঝতেই পারি না। এইসব কথা শুনে মোহিনীর মনে অনেক কষ্ট হয়। একদিন রাতে মোহিনী ভাবতে থাকে, আমি কি এই সংসারের জন্য কিছুই করিনি? আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী সন্তানরা কেউ আমাকে চায় না। আমি তাহলে এই সংসারে এতদিন করলাম কি? কাদের জন্য আমি করছি সারাদিন? সেই প্রত্যেকটা মানুষই দিন শেষে আমাকে অবহেলা করে, আমাকে কষ্ট দেয়। আমি কি করব? হে বিধাতা, আমাকে কোনো উপায় দাও। আর যে পারছি না আমি। আমার করণীয় কি? এই সংসারের কোনো মানুষই যে আমাকে পছন্দ করে না, আমাকে চায় না। তাহলে তাহলে এই সংসারে আমার গুরুত্বটা কোথায়? ঠিক তখনই মোহিনীর এক প্রতিচ্ছবি মোহিনীর সামনে চলে আসে। তুই কি ভেবেছিস এই সংসারে তুই সবার জন্য যতই করবি ততই তুই সংসারের নাম পাবি? কখনো না। সবার জন্য যতই করিস না কেন, কেউ তোকে গুরুত্ব দেবে না, কেউ তোর মর্ম বুঝবে না। তোকে তোর মর্ম বোঝাতে হলে প্রত্যেককে তোর অভাব বুঝতে হবে। তবে এই সংসারে তুই কি ছিলি সেটা তারা তবেই বুঝতে পারবে। কি বলছো কি তুমি? তুমি যা বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে আমি তোকে এটাই বোঝাতে চাইছি, এই সংসার ছেড়ে কিছুদিন তুই অন্য কোথাও চলে যা। তারপরে বাড়ির প্রত্যেকটা মানুষ বুঝবে এই সংসারে তোর অবদান কতটুকু ছিল। কিন্তু এই সংসার ছেড়ে আমি যাব কোথায়? আমি চলে গেলে যে আমার স্বামী সন্তান, আমার শ্বশুর শাশুড়ি সবারই যে খুবই অসুবিধা হবে। আমি কোথায় যাব? সেটাই তো, আমি তোকে এটাই বোঝাতে চাইছি। তুই এখান থেকে চলে গেলে তবেই তারা সবকিছু বুঝতে পারবে যে এই সংসারে তুই কখনো বসে থাকিস না। একটা বাড়িতে একটা স্ত্রীর কতটা অবদান সেটা তারা না থাকলে বোঝা যায়। আর সেই অভাবটাকে তাদের চোখের সামনে থেকেই দেখতে হবে। এরপরে মোহিনী সেই প্রতিচ্ছবিটি সেখান থেকে উধাও হয়ে যায়। কি করব আমি? আমার কি তাহলে সত্যি সত্যি এই কাজটা করা ঠিক হবে? এরপর ভোরের নতুন আলো ফোটে এবং তার স্বামী তার স্ত্রীকে ডাকাডাকি করা শুরু করে। মোহিনী, মোহিনী, কই তুমি? আমি তো অফিসে যাব, আজও সেই একই দেরি। ভালো লাগে না, প্রতিদিন একই ঘটনা ঘটতে থাকে। কেন, আমার কাজটা কি আগে করে দেওয়া যায় না? কি ব্যাপার, কোনো সাড়া শব্দ যে পাচ্ছি না। কি হলো মোহিনী, কথা বলছো না কেন? আমার টিফিনটা দিয়ে যাও। কই, কোনো তো সাড়া শব্দ পাচ্ছি না। যাবো একবার রান্নাঘরে গিয়ে দেখে আসবো। কিছুক্ষণ পরে, বৌমা, বৌমা, আমার এই শাড়ি কাপড়গুলো কখন থেকে ময়লা হয়ে পড়ে আছে, ধুইবে কখন শুনি? সেই তো কাজ বেলা 10টা না বাজলে তোমাকে দ্বারা হয়ই না। বাড়ির কোনো কাজ তো তুমি করোই না। কি ব্যাপার হলো বৌমা? সাড়া করছো না কেন? কি ব্যাপার? বৌমাকে এত ডাকাডাকি করলাম, বৌমা তো এখনো এলো না। অন্যদিকে, বৌমা, বৌমা, আমার যে ওষুধ খাওয়ার সময় হয়ে এলো। আমার ওষুধ কোথায় রেখেছো বৌমা? দিয়ে যাও ওষুধটা। আমাকে তো ওষুধ খেতে হবে নাকি? এইভাবে বেলা 10টা 12টার সময় যদি সকালের ওষুধ খাই, তাহলে দুপুরের ওষুধ খাবো কখন? বৌমা, কি ব্যাপার? বৌমার যে কোনো সাড়া শব্দই পাচ্ছি না। অন্যদিকে মোহিনীর ছেলে মেয়ে ঘুম থেকে উঠে যায়। কি ব্যাপার দাদা, আজ যে এত বেলা হয়ে গেল, মা তো আমাদেরকে ডেকে দিল না। আমাদের তো স্কুলেই যাওয়া হলো না। আর এত বেলায় আমরা তো স্কুলেও যেতে পারবো না দাদা। হ্যাঁ রে, আজ এত বেলা হয়ে গেল, তাও তো মা আমাদেরকে ডেকে দিল না। তাই তো বলছি দাদা,
আমাদেরকে যে মা ডাকলোই না, স্কুলেও তো যাওয়া হলো না। কি ব্যাপার বলো তো দাদা? তা তো আমি জানি না, চল তো বাইরে গিয়ে দেখি। এরপর একে একে সবাই বাইরে উপস্থিত হয়। কি ব্যাপার বলো তো মা, মোহিনীকে সকাল থেকে ডাকাডাকি করছি, ওকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। শুধু কি তুই বাবা, আমিও তো সকাল থেকে অনেক ডাকাডাকি করছি, তাও তো বৌমাকে এখানে পাচ্ছি না। বৌমা কোথায় গেল বলতো? হ্যাঁ, সকাল থেকে তো আমিও কম ডাকাডাকি করলাম না, কোথায় গেল বৌমা? কারোর তো কোনো সাড়া পাচ্ছি না। হ্যাঁ বাবা, মাম্মা কোথায় গেল? মাম্মাকে তো দেখতেই পাচ্ছি না। সকাল থেকে আমাদেরও ঘুম থেকে তোলেনি, আর স্কুলে যাওয়া তো দূরের কথা। মাম্মা কোথায় গেল বাবা? এমন ভাবে অনেকক্ষণ তারা ডাকাডাকি খোঁজাখুঁজি করলেও কেউই মোহিনীর কোনো শব্দই পায় না। ঠিক তখনই বাইরের একটি টেবিলে মোহিনী রেখে যাওয়া একটি চিঠি পায় মোহিনীর শাশুড়ি মা, এবং সেখানে লেখা ছিল, আমি জানি এই বাড়িতে থেকে আমি কখনো আপনাদের কোনো সহযোগিতায় আসতে পারিনি। আমি আপনাদের কোনো কাজ আজ পর্যন্ত করে দিতে পারিনি। সব সময় আমি বাড়িতে বসে শুয়েই থাকি, আপনাদের কোনো কাজেই থাকতে পারি না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, ওই বাড়িতে যখন আমি কোনো কাজেই থাকতে পারি না, কারোর কোনো সাহায্যে আসতে পারি না, সেহেতু এই বাড়ি থেকে আমি চির বিদায় নিলাম। আপনারা ভালো থাকবেন, আপনাদের কাজ নিজেরা নিজেদের মতো গুছিয়ে করে নেবেন। আমাকে আমার মতো থাকতে দিন। আমি কখনোই ওই বাড়িতে এত কিছু করেও আপনাদের মন পাইনি। আপনাদের মনের মতো বাড়ির বৌমা, কারোর স্ত্রী বা কারোর মা হয়তো হয়ে উঠতে পারিনি। তাই আপনাদেরকে বিদায় জানিয়ে আমি সারা জীবনের মতো চলে আসলাম। আপনারা ভালো থাকবেন। এটা আমি কি পড়লাম? কিছুই তো বুঝতে পারছি না। কি হলো মা, চিঠিতে কি লেখা আছে? কি লেখা আছে বাবা, তোকে আর কি করে বলি। বৌমা যে আমাদের রেখে একেবারে বাড়ি ছেড়ে বিদায় নিয়েছে। এখন কি হবে বাবা? কি? মোহিনী? মোহিনী বাড়ি ছেড়ে বিদায় নিয়েছে মানে? ও কি আর কখনো আসবে না? না রে বাবা, চিঠিতে তো সেটাই লেখা আছে। ও তো আর কখনো এখানে আসবে না, সেটাই লিখেছে। এখন কি হবে বাবা? আমাদের এই 5টা মানুষের সংসার কেমন করে চলবে? কি বলছো ঠাম্মা? মাম্মা আসবে না মানে? কি হবে এখন আমাদের? আমাদের তো স্কুলে যাওয়া হচ্ছে না। আমাদের যে স্কুলে না গেলে মিস খুব বকা দেবে। তাই তো, মোহিনী যদি বাড়িতে না থাকে তাহলে আমাদের সংসারটা চলবে কি করে? আমাদের সংসারটা আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব? কি করব এখন, কিছুই তো মাথায় ঢুকছে না। আসলে আমাদেরই ভুল ছিল। বৌমা যখন আমাদের সংসারের জন্য এত কিছু করেছে, তখন আমরা তার মূল্য বুঝিনি। আর এখন যখন বৌমা এই বাড়ি থেকে চলে গিয়েছে, তখন আমরা বুঝতে পারছি একটা বাড়িতে একটা বউয়ের দাম কতখানি। আমরা হয়তো সারাদিন মনে করি একটা বাড়ির বউ কিছুই করে না, কিন্তু সেই বউ যে একটা সংসারের জন্য কতখানি করে, তা হয়তো আমরা বুঝতে পেরেও বুঝতে চাই না। এখন কি হবে বাবা? হ্যাঁ মা, আমিও তো সেটাই বুঝতে পারছি না। আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চা দুটোকে কি করব? আর আর আমাদের বাড়িতে রান্না খাওয়া সবকিছু কিভাবে হবে? শোন বাবা, বৌমাকে যে করেই হোক এই বাড়িতে ফিরিয়ে আনতেই হবে। আর বৌমাকে বাড়িতে দাসীবাদী নয়, বরং তাকে যোগ্য সম্মান দিয়েই এই বাড়িতে আমরা রাখবো। ততদিনে তুই এক কাজ কর, যে কোনো এক বাড়িতে কাজের মহিলা রাখ। এরপর বেশ কিছুদিনের মধ্যেই মোহিনীর শ্বশুরবাড়িতে একটি কাজের মহিলা কাজ করতে শুরু করে। শোনেন গিন্নিমা, এত কাজ আমি করে দিতে পারবো না। আপনাদের বাড়িতে কথা ছিল 3টের বেশি 4টে পদ রান্না হবে না, কিন্তু আপনারা তো দেখি আমাকে খাটিয়েই মারতে চান। আমি বাবা 3টের বেশি 4টে রান্নাই করব না। যা রান্না করতে হবে এবার আপনিই করবেন। আর বাড়িতে এত কাজ কই, আগে তো বলেননি? এত কাজ আমি করতে পারবো না। আমার মাইনে হিসেবে যতটুকু কাজ করার ততটুকুই করব, এর বেশি করতে পারবো না, এই আমি কয়ে দিলুম। কি বলছো রিতা?
তুমি এই কাজগুলো করতে পারবে না, তাহলে করবে কে? কে করবে কে জানে। আমি কেন করতে যাব বাবু? আপনাদের এত এক্সট্রা এক্সট্রা কাজ আমি করে দেব? আমি পারবো না বাবা। এটা কি বলছো? আমি বয়স্ক মানুষ, তুমি যদি এই কাজগুলো না করো তাহলে করবে কে? তা কি করে বলবো আমি? আপনাদের এক একজনের এক এক চাহিদা, এত চাহিদা আমি মেটাতে পারি নাকি? আমি পারবো না। কাজ যদি করতে হয় আপনারাই করুন, আর না হলে নিজেদের চাহিদা কমান। এত কাজ কি পরের বাড়ি মাইয়াগো লাগা হয় নাকি? হয় না। কাজ কমান গিন্নিমা, কাজ কমান। এত কাজ আমি করতে পারুম না। কি করব আমি? এত কাজ এই বয়সে আমার দ্বারা হয় নাকি? আমার দাদু ভাই দিদি ভাইয়ের যে এক এক রকম চাহিদা, তাদের চাহিদা তো কোনোভাবেই কাজের মেয়ে দ্বারা পূরণ হয় না। সত্যি আজ বুঝতে পারছি আমরা বাড়ির লক্ষ্মীকে হারিয়েছি। লক্ষ্মীকে হারিয়ে আজ আমরা সব বুঝতে পারছি আমাদের উচিত হয়নি এইভাবে বৌমার সাথে সব সময় খারাপ আচরণ করার। এখন কি হবে? কি করব? বৌমাকে আমরা কোথায় খুঁজে পাবো? আমি বৌমার কাছে ভুল স্বীকার করে বৌমাকে ফিরিয়ে আনবো, তাও কখনো বৌমাকে অপমান করার কথাই বলবো না। মোহিনী নিজে থেকেই তার শ্বশুরবাড়িতে চলে আসে। এই কি মোহিনী, তুমি কোথায় ছিলে তুমি? আর আর এতদিন তুমি আমাদেরকে রেখে কোথায় ছিলে? তুমি কি জানো না তোমাকে ছাড়া এই বাড়ি একেবারে অপূর্ণ? তুমি ছাড়া এই সংসারটাকে চালানো আমাদের কাছে কতটা কঠিন হয়ে পড়েছে। সত্যি বৌমা, কোথায় ছিলে তুমি? তুমি এতদিন আমাদেরকে রেখে কোথায় গিয়েছিলে? তোমাকে ছাড়া এই বাড়ি একেবারে খালি, এই বাড়ি একেবারে অপূর্ণ। তুমি কি বোঝো না বৌমা? তুমি এমন কাজটা করার আগে দুইবার ভাবলেও না বৌমা? আসলে মা, আমি যেখানে ছিলাম সেটা না হয় পরেই বললাম, কিন্তু আপনারা কিভাবে বুঝলেন যে এই বাড়িটা আমার জন্য একেবারেই অপূর্ণ? কি আর বলবো বৌমা, তুমি এই বাড়িতে ছিলে একেবারে মা লক্ষ্মী হয়ে, আর এই বাড়ি ছেড়ে যখন তুমি চলে গেলে তখন তোমার অভাবটা আমরা বুঝতে পারলাম বৌমা। তুমি ছিলে এই বাড়ির একেবারে উপযুক্ত বউ, আর তোমাকে সেটা না বুঝেই আমরা কতখানি অপমান করতাম তোমাকে, সারাক্ষণ কত কথাই না শোনাতাম। কিন্তু এখন বুঝছি তোমার অবদান এই বাড়ির জন্য অনেকখানি। সত্যি মোহিনী, আমি অনেক বড় ভুল করেছি। আমি কখনোই বুঝতে পারিনি যে একটা বাড়ি একটা নারী ছাড়া কখনোই পূর্ণ হতে পারে না। মায়ের বয়স হয়েছে, মা চাইলেও আগের মতো করে সংসারটাকে ধরে রাখতে পারছে না। আর তুমি, তুমি ছিলে এই বাড়ির একেবারে উপযুক্ত। তোমাকে না বুঝে কতখানি অপমান করেছি। আমাকে ক্ষমা করে দিও মোহিনী। আর কখনো ছেড়ে কোথাও যাব না। শুধু আমি এতটুকুই বোঝাতে চেয়েছিলাম যে আমি কখনো এই বাড়িতে বসে থাকি না। সব সময় প্রতিটা মানুষের মন জুগিয়ে চলার চেষ্টা করেছি, কিন্তু কখনো মনের মতো আমি হতে পারিনি। তাই মনে সেই আক্ষেপটা রয়ে গিয়েছিল। এত কষ্ট আর মনে নিতে পারছিলাম না। তাই ভেবেছিলাম এই বাড়িতে যখন নিজের কোনো দাম নেই, এই বাড়িতে এত কিছু করেও যখন কোনো সম্মান পাওয়া যায় না, সেই বাড়িতে হয়তো আমি না থাকলেও দিব্যি ভালোই চলে যাবে। হ্যাঁ বৌমা, তুমি আর কখনো এমন কাজ করো না। আমাদের বাড়ি ঘর ছেড়ে তুমি আর কখনো যেও না। তুমি হচ্ছ আমাদের বাড়ির প্রতিমা। তুমি এইভাবে আর কখনো এমন সিদ্ধান্ত নিও না। মোহিনী, তুমি আমাকেও ক্ষমা করে দিও। তুমি আমার যোগ্য স্ত্রী। হয়তো রাগের মাথায় তোমাকে আমি অনেক কথা বলেই ফেলেছি, কিন্তু সবটা তোমাকে রাগের মাথায় বলেছি। আর কখনো এমন ভুল হবে না মোহিনী। তুমি আমাদেরকে ক্ষমা করে আমাদের বাড়িতে থেকে যাও মোহিনী। আর কখনো তোমার সাথে আমরা খারাপ আচরণ করব না। তোমার প্রতিটা কাজকে আমরা সম্মান করব। কখনো তোমাকে অবহেলা করব না মোহিনী। ঠিক আছে গো, এই সংসারটা আমার। আমি ভেবেছিলাম এই সংসারে হয়তো আর কখনো ফিরে আসবো না, কিন্তু এই সংসার যে একান্তই আমার।
এই সংসার রেখে কোথায় থাকবো, কোথায় যাব আমি? তাই আর থাকতে পারলাম না, তোমাদের কাছে চলে আসলাম। এমন ভাবেই মোহিনী এই বাড়ি ছেড়ে চলে গিয়ে সবাইকে তার অভাবটা বুঝিয়ে দেয় এবং সবাইও বুঝতে পারে যে একটা সংসারে একটা কর্ত্রীর দায়িত্ব কতখানি।